হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এআর এন্ড টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের জন্য অর্থাৎ স্পেশালি ক্লাস 12 এর স্টুডেন্টদের জন্য একটা নতুন ধরনের ভিডিও সিরিজ আনা শুরু করেছি। সেটা হচ্ছে এইচএস এর প্রিভিয়াস ইয়ারের পেপার সলভ। 2020-তে তোমরা সকলেই জানো পরীক্ষা হয়নি। আমি তোমাদের কথা ভেবে ইউনিট ওয়াইজ এবং ইয়ার ওয়াইজ প্রত্যেকটা পার্ট বোর্ডে কোয়েশ্চেন লিখে লিখে সলভ করিয়ে দেবো, এবং সেটা থিওরি হোক বা অঙ্ক হোক প্রত্যেকটাই কিন্তু আমি একদম ডিটেলে সলভ করিয়ে দেবো, যাতে পরীক্ষায় এই ধরনের জিনিসপত্র যদি পড়ে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা সেটা একদম চিন্তা ভাবনা না করে সঙ্গে সঙ্গে উত্তর করে ফেলতে পারবে। ক্লিয়ার? তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথম প্রশ্নে চলে আসি। আমাদের প্রথম প্রশ্ন বলেছে, গাউসের উপপাদ্য বিবৃত করো। এটির সাহায্যে একটি দীর্ঘ ঋজুর সুষমভাবে আহিত সরু তারের নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। গাউসের উপপাদ্য বা গস থিওরেম আমরা খুব ভালোভাবেই জানি। আমরা এটা ভালোভাবেই জানি যে সাইক্লিক ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এখন এই থিওরেমটা তোমরা প্রায় সকলেই বই থেকে পেয়ে যাবে, কিন্তু এই যে স্টেটমেন্টটা তার কোন কোন ফিজিক্সের কিওয়ার্ডগুলো প্রচন্ড জরুরি। তোমরা যখন কোনো একটা সূত্র বা কোনো একটা ফর্মুলা বা কিছু মুখস্থ করো, অ্যাকচুয়ালি অনেকের এই ধারণাটা থাকে না যে কোন ওয়ার্ডটা বাদ দেওয়া যায় না। দুটো জিনিস বলে দেবো, সেটা হচ্ছে গাউসিয়ান বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, এই কথাটা বলতে হবে। তার সঙ্গে এই যে আধান, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিউ এনক্লোজড। মানেটা কি? মানে গাউসিয়ান বদ্ধতলের মধ্যে যে আধানটা আছে সেই কথাটা কিন্তু লিখতে হবে, না হলে ভুল হয়ে যাবে। এর সঙ্গে আরেকটা জিনিস লিখবে, এই জিনিসটা কিন্তু এসআই পদ্ধতি বা এসআই সিস্টেমে আমাদের ফর্মুলা। সুতরাং পরীক্ষায় মেনশন করে দিতে হবে যে আমি কোন সিস্টেমে লিখেছি। আমাদের এখানে মেনশন করে দেয়নি যে এসআই তে লিখবো নাকি সিজিএস এ লিখবো, তাই জন্য আমাদের কিন্তু এখানে মেনশন করে দিতে হবে যে এসআই পদ্ধতি। কারোর যদি ইচ্ছা হয় সে সিজিএস এও করতে পারে, কোনো প্রেশার নেই তাতে, যেটা লিখবে সেটাই কারেক্ট। কিন্তু কিউটা কিন্তু এনক্লোজড হবে, মানে ওই আধানটা তলের মধ্যে থাকবে। ক্লিয়ার? আমরা চলে আসি পরেরটা। আমাদের একটা ওয়্যার বলে দিয়েছে, সরু তার যেটা দীর্ঘ এবং ঋজু। আমরা ছবিটা এঁকে ফেলি, এটা তোমরা জানো, বইতে ডিরেক্ট করে দেওয়া আছে। আমাদের কাছে এরকম ভাবে একটা তার আছে যেটা অসীমে বিস্তৃত। এবারে আমাদের একটা গাউসিয়ান বদ্ধতল কল্পনা করে নিতে হবে, এটা তোমরা জানো, যেটাকে গসিয়ান ক্লোজড সারফেস বলা হয়। তো এবারে সেটাকে আমরা সিলিন্ডার হিসাবে কল্পনা করে নিচ্ছি। কেন? এটা মনে রাখার সহজ পদ্ধতিটা কি? সেটা হলো, এই ওয়্যার বা তারটাকে যদি আমি ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে দেখি বা অনেকটা জুম করে দেখার চেষ্টা করি, তাহলে এই তারটার শেপটাও কিন্তু সিলিন্ডারের মতোই। সুতরাং এই জিনিসটা আমরা সিলিন্ডার ভেবে নেব। এইবারে যদি আমাদের এখানে ধরো প্লাস কিউ আধান আছে, আমি এটা ধরে নিলাম, তাহলে সেখান থেকে তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এইভাবে বেরোবে, এটা তোমরা ভালোভাবেই জানো। ক্লিয়ার? এবারে এখানে টোটাল কটা তল আছে দেখো, এটা সিলিন্ডার তো কটা তল? এটা একটা তল, যেটাকে আমি লিখে দিচ্ছি ধরো DS1। এটা দ্বিতীয় তল, যেখানে আমি লিখছি DS2, আর এইটা 3 নম্বর তল, যেটা হচ্ছে DS3। ক্লিয়ার হলো? এইবার যে কোনো ক্ষেত্রফল বা এরিয়া, তার ডিরেকশন কি হয়? পারপেন্ডিকুলারলি আপওয়ার্ডস, মানে কি লম্বভাবে বাইরের দিকে। তাহলে এটার ডিরেকশন হবে এইদিকে, এটার ডিরেকশন হবে এইদিকে, আর এটার ডিরেকশন হবে এইদিকে। তাহলে একটা জিনিস ভাবার চেষ্টা করো, একটা জিনিস মনে রাখবে, পরীক্ষাতে এইচএস এ যে কোনো ভাবে তোমরা ডেরিভেশন করো না কেন কিছু যায় আসে না, কিন্তু যত তোমরা টু দা পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তত কিন্তু তোমাদের ইম্প্যাক্টটা ভালো হবে। যে অনেকটা পরিমাণ আমি একদম পুরো রচনার মতো লিখে গেলাম, তাতে বেশি মার্কস পাবো না। তোমরা ছবিতেই মোটামুটি ম্যাক্সিমাম জিনিসটা দেখিয়ে দাও, তাহলে ভেতরে আর অতটা লিখতে হবে না।
এটাও কিন্তু একটা প্রচন্ড ইম্পর্টেন্ট যে কতটা লিখলে কতটা মার্কস পাবো, কারণ এটা বোর্ডের পরীক্ষা, এখানে কিন্তু লেখার উপরে মার্কস থাকে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে ই এর ডিরেকশন যেটা আছে সেটাই হচ্ছে তড়িৎ বলরেখার ডিরেকশন, অর্থাৎ এই যে তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো যেগুলো এইভাবে আউটওয়ার্ড বেরোচ্ছে সেটা ডিরেকশন আর ই এর ডিরেকশন সেম হবে। এই ই তার সাথে ds2 আর ds1 কিভাবে আছে, লম্বভাবে আছে, আর ই এর সাথে ds3 টা কিভাবে আছে, একই দিকে আছে। তাহলে সাইক্লিক ইন্টিগ্রেশন অফ ই ডট ds এটাকে আমি কি লিখতে পারি, ভেঙে ই ডট ds1 প্লাস ই ডট ds2 প্লাস ই ডট ds3, তিনটে ভাগে আমি টোটাল ভেঙে ফেললাম। ক্লিয়ার? এবার দেখো ds1 আর ds2 মানে কি, ই পারপেন্ডিকুলার টু ds1 আর ই পারপেন্ডিকুলার টু ds2, লম্ব আছে। এবার তোমরা জানো ডট প্রোডাক্ট করলে কি আসে বলো, cos আসে, সেটা লিখে ফেলি। তাহলে সমান সমান ই ds1 cos কত হবে, 90 ডিগ্রি, আর এটাতে কি হবে ই ds2 cos 90 ডিগ্রি প্লাস ই ds3 কত হবে, cos 0 ডিগ্রি। কেন, এই একই দিকে আছে, হয়ে গেল। এবার এই পার্টটা আর এই পার্টটা কেটে 0 হয়ে গেল, কেন, তার কারণ cos 90 0। তাহলে দেখো তোমাদের কিন্তু বেশি কিছু লিখতে হলো না, শুধু এটুকু করলেই কাজ হয়ে গেল। তাহলে এটা ইকুয়াল টু কি পড়ে থাকলো, ই ইনটু ds3, এখানে কিছু না দিলেও চলবে, হয়ে গেল। এইবারে এই যে ds3 টা পড়ে আছে, আমি সাইক্লিক ইন্টিগ্রেশন গুলো কন্টিনিউ করতে হবে আমাদের, সমস্ত ইন্টিগ্রেশনের সাইন গুলো দিয়ে দেবে, তাহলে এইটা পড়ে থাকবে। এবারে সাইক্লিক ইন্টিগ্রেশন অফ ds3 মানেটা কি, এই যে কার্ভ সারফেস আছে বা বক্রতলটা সেটা পুরোটা কত হবে, তার জন্য আমরা একটা কাজ করব, আমরা ভেরিয়েবল ধরে নিচ্ছি যে এইখান থেকে এইটুকু হচ্ছে l আর এর ব্যাসার্ধ বা রেডিয়াস হচ্ছে r। তাহলে কি লিখতে পারি, e ইনটু 2 পাই r l, ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার। আর এটা ইকুয়াল টু হচ্ছে q বাই এপসাইলন নট। ক্লিয়ার? তাহলে এই যে জিনিসটা পেলাম q বাই এপসাইলন নট, সেটা এর সঙ্গে ইকুয়াল হয়ে গেল। এবারে কি করব, e সমান সমান তাহলে কি হচ্ছে q বাই 2 পাই এপসাইলন নট, আর কি হবে দেখো 1 বাই r l, এরকম চলে আসছে। এবারে এই অবস্থায় কিন্তু আমাদের ছেড়ে দিলে হবে না, কেন, এটা অসীমে বিস্তৃত একটা তার, তাই জন্য এই যে q বাই l এটাকে আমি কি লিখতে পারি, ভাবো লিনিয়ার চার্জ ডেনসিটি বা রৈখিক আধান ঘনত্ব, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু q বাই l, সেটা যদি বসিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে 1 বাই 2 পাই এপসাইলন নট, কি হয়ে যাচ্ছে এটা ল্যামডা বাই r। ব্যাস আমাদের ডেরিভেশন কমপ্লিট। ক্লিয়ার হলো? তাহলে এই জিনিসগুলো কিন্তু খুব সহজ। যদি আমাকে জিজ্ঞাসা করো যে আচ্ছা এই বছর এইচএস এর জন্য কি কি ধরনের সাজেশন করতে হবে বা কি কি ধরনের জিনিসপত্র পড়তে হবে, তাহলে নাম্বার 1 হচ্ছে গস থিওরেম। গস থিওরেম বা গাউসের উপপাদ্য থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন কিন্তু পড়ে। ক্লিয়ার? নাম্বার 2 সাজেশন হচ্ছে দ্বিমেরু, মানে কি ডাইপোল। ডাইপোলের টোটাল 5টা ডেরিভেশন আছে, সেই 5টার মধ্যে একটা ডেরিভেশন বা সেই রিলেটেড অঙ্ক কিন্তু আমাদের আসবে। নাম্বার 3 ধারক বা ক্যাপাসিটর। সুতরাং এই তিনটে জায়গা পড়লে তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন একদম খুব সহজে উত্তর করে দিতে পারবে। ক্লিয়ার? আমরা চলে আসি পরেরটা। আমাদের বলেছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা লেখো। তাহলে আমরা -q + q একটা দ্বিমেরু নিয়েছি ডাইপোল, তাদের মধ্যে ডিসটেন্স ধরো r। তাহলে তোমরা ভালোভাবেই জানো যে p = এটা জাস্ট মড নিচ্ছি আমি, মানে মান লিখছি q * r।
মানে ওদের মধ্যে যে দূরত্ব ডিস্টেন্স তার সঙ্গে চার্জের গুণফল হয়ে গেল। আরেকটা জিনিস দিতে হবে যে পি ক্যাপটা যেটা আছে সেটা মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। এবার সংজ্ঞা মানেটা কি, এই যে এটার গুণফল সেটা লিখে দিলেই হয়ে যাবে। তার সঙ্গে কিন্তু ডিরেকশনটা আমাদের দিতে হবে। মনে রাখবে যে কোনো ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি যদি আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে তার ম্যাগনিটিউড বা মানের সাথে সাথে আমাদের কিন্তু ডিরেকশনটাও করে দিতে হবে। ক্লিয়ার? এরপরে রয়েছে একটি তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রে রেখে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি কোণে ঘোরানো হলো, কৃতকার্যের মান নির্ণয় করো। একদম ফর্মুলা W ইকুয়াল টু PE ইনটু 1 মাইনাস cos থিটা। তাহলে কি হবে? PE ইনটু 1 মাইনাস cos 180 ডিগ্রি। তোমরা ভালোভাবেই জানো যে cos 180 এর মান হচ্ছে -1, তাহলে এটা হয়ে যাবে 2PE। ব্যাস কমপ্লিট। একদম সোজা জিনিস, বারবার বলছি এইচএসে বেশি টেনশন করবে না, একদম সোজা জিনিস পড়বে। তোমাদের এই জিনিসের সাথে সাথে আমি তোমাদের টেস্ট পেপার সলভ করাচ্ছি, তোমরা জানো, সেটাও কিন্তু সিরিজটা চলতে থাকবে, তার সঙ্গে এটাও চলবে। দুটো একসঙ্গে করে গেলে কারোর ক্ষমতা নেই যে তোমাদের 80 বা 90 টোটাল মার্কস কেউ আটকাবে, কারোর ক্ষমতা নেই, বিশ্বাস করো। সুতরাং জিনিসগুলো ভালোভাবে কভার আপ করো এবং সমস্যা হলে অবশ্যই জিজ্ঞাসা করো। ক্লিয়ার? আমরা চলে আসি পরেরটা। আমাদের বলেছে একটা অর্ধবৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে প্লাস কিউ আধান রাখলে তল দ্বারা অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? ছবিটা দেখে নিয়ে আমাদের একটা অর্ধবৃত্তাকার তল বা হেমিস্ফেরিক্যাল সারফেস দিয়েছে যার কেন্দ্রবিন্দুতে প্লাস কিউ আধান আছে। এখন একটু আগে আমি যে ফর্মুলাটা লিখেছি E ডট ds সমান সমান q বাই এপসাইলন নট, এখানে একটা কথা কিন্তু বারবার বলেছি, কিউটা হচ্ছে এনক্লোজড চার্জ, মানে কি তলের মধ্যে থাকতে হবে, কিন্তু এখানে তো তলের বাইরে আছে। তাহলে কি করব? এই কিউ আধানটাকে কোনোভাবে আমাকে তলের মধ্যে ঢোকাতে হবে, তাহলে বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। কি করব? আমি একটা পূর্ণ গোলক বা পুরো স্ফিয়ার ধরে নিলাম। ক্লিয়ার? যার কেন্দ্রে কিউ চার্জ রেখেছি। তাহলে এই যে পুরো গোলক বা স্ফিয়ার, তাকে আমি দুটো স্ফিয়ারে ভেঙে নিতে পারি। হয়ে গেল? এবার টোটাল এই জিনিসটা তো বদ্ধতল, এখানে আর আমার কোনো সমস্যা নেই। তাহলে টোটাল বদ্ধতল দিয়ে যদি কিউ বাই এপসাইলন নট হয়, এটা কি? এটার হাফ, তাহলে এটাই কত হবে? কিউ বাই 2 এপসাইলন নট। একদম ইজি। মনে রাখবে চার্জ বা আধানটাকে আমাকে কোনোভাবে এনক্লোজ করতে হবে, ভেতরে ঢোকাতে হবে, বাইরে এইভাবে থাকলে কিন্তু হবে না, আমরা গস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না। ক্লিয়ার? আমরা চলে আসি পরেরটায়। বলেছে তড়িৎ বিভবের মাত্রা লেখো। এখন তোমাদের যদি তড়িৎ বিভবের মাত্রা ডিরেক্ট মনে থাকে তাহলে তোমরা লিখে ফেলবে, যদি না মনে থাকে তাদের জন্য আমি ডিরাইভ করে দিচ্ছি। W ইকুয়াল টু QV। W জিনিসটা কি? কার্য, মানে ওয়ার্ক ডান বা শক্তি, একই ব্যাপার। তাহলে ml স্কয়ার t টু দি পাওয়ার -2 হয়ে গেল এটা। Q জিনিসটা কি? Q মানে হচ্ছে I ইনটু t, তড়িৎ প্রবাহ মাত্রা ইনটু সময়। তাহলে এটাকে আমি লিখতে পারি I ইনটু t। হয়ে গেল। আর এখানে v রাখলাম, তাহলে v সমান সমান আমার কি হয়ে যাচ্ছে? ml স্কয়ার t টু দি পাওয়ার -3, দেখো এটা দিকে চলে আসলো, আর I টু দি পাওয়ার -1। একদম ইজি। এই I এর জায়গায় তোমরা কিন্তু A ইউজ করতে পারো, অ্যাম্পিয়ার, একই ব্যাপার, কিছু যায় আসে না। হয়ে গেল। এরপর বলেছে ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করতে পারে তোমরা এটা কিন্তু ভালোভাবেই জানো। কার উপরে? নাম্বার 1 হচ্ছে মাধ্যম বা মিডিয়াম। নাম্বার 2 কি আছে? আর কি কি হতে পারে? তাহলে এটার উপর কিভাবে নির্ভর করে? এটার সঙ্গে হচ্ছে যত কে বাড়বে, অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যত বাড়বে তত কি হবে? আমাদের ধারকত্ব বাড়তে থাকবে। ক্লিয়ার? এই জিনিসগুলো যদি লিখে দেওয়ার চেষ্টা করো, মানে কি আমাদের কিন্তু এখানে জিজ্ঞাসা করেনি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, জিজ্ঞাসা করেছে কিন্তু কিভাবে নির্ভর করে সেটা জিজ্ঞাসা করেনি।
এই ইনফরমেশন দিয়ে দিলে টিচার কি বুঝবে? না তুমি ঠিকঠাক বুঝেছো। তাহলে ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু একটু ঠিকঠাক ভাবে বুঝে করার চেষ্টা করবে। ক্লিয়ার? এবার বাকিগুলো বোঝার জন্য আমি ফর্মুলা লিখে ফেলি। বারবার বলছি ধারকের ধারকত্ব বলেছি, কিন্তু কোনোভাবে বলেনি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। গোলাবে না দুটো প্রশ্ন কিন্তু ডিফারেন্ট। তাহলে সি ইকুয়াল টু কি? কিউ বাই ভি। ভি এর জায়গায় আমি যদি একটা গোলক ধরি, ফর্মুলা লিখে ফেলি 1/4 পাই এপসিলন নট কি হয়ে যাচ্ছে? কিউ বাই আর। তাহলে সি ইকুয়াল টু 4 পাই এপসিলন নট আর। মানেটা কি? পরিবাহী বা কন্ডাক্টরের যত বেশি ব্যাসার্ধ বাড়বে, রেডিয়াস বাড়বে, তত তার ধারকত্ব আস্তে আস্তে বাড়বে। ব্যাস এই দুটো লিখলেই হয়ে যাবে, আর কিছু দরকার নেই। বুঝতে পেরেছো? সমান্তরাল পাত ধারক বললে কিন্তু আলাদা উত্তর হবে, প্যারালাল প্লেট ক্যাপাসিটর যেটা, আর এটার জন্য আলাদা উত্তর হবে। ক্লিয়ার? আমরা চলে আসি লাস্ট অঙ্কে। কি বলেছে? খুবই সহজ অঙ্ক বলেছে, শ্রেণীতে যুক্ত দুটি ধারকের ধারকত্ব 20 মাইক্রোফ্যারাড আর 60 মাইক্রোফ্যারাড। ভালো, আমরা এঁকে ফেলি। একটা হচ্ছে আমাদের 20 মাইক্রোফ্যারাড আর আরেকটা হচ্ছে 60 মাইক্রোফ্যারাড করে ফেললাম। বলেছে যদি সমবায়ের দুই প্রান্তীয় বিভব পার্থক্য 40 ভোল্ট করা হয়, মানে কি এই পুরোটার মধ্যে আমি 40 ভোল্ট কাজে লাগিয়েছি, তাহলে বলেছে প্রত্যেকটি ধারকের প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে? একদম সিম্পল হবে। বারবার বলছি, মনে রাখবে ফার্স্ট পয়েন্ট ওয়াইজ বলে দিচ্ছি, কোথাও বলাবে না। শ্রেণীতে বা সিরিজে কি হয়? কিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কিউটা হচ্ছে ধ্রুবক, এটা আমরা জানি। শ্রেণীতে কিউটা কনস্ট্যান্ট হয় কেন? তার কারণ আইটা কনস্ট্যান্ট বলে। হয়ে গেল। এবারে কিউ ইকুয়াল টু সিভি। কিউ যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি প্রপোর্শনাল টু 1/c, এটা আমরা জানি। অর্থাৎ ব্যস্তানুপাতিক। একটা আরেকটা কি? ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে কি হবে? তাহলে কি বলেছে? প্রতিটি ধারক, তাহলে ভি অফ 20 মাইক্রোফ্যারাড কি হয়ে যাবে? মোট ভি কত ছিল? 40 ইনটু, এইখানেই মেইন ব্যাপার। আমরা ছোটবেলায় আনুপাতিক ভাগার পড়েছি না? আনুপাতিক ভাগারে কি করেছি? এখানে কি বসতো? 20/20 প্লাস 60 না, এখানে বসবে 60/60 প্লাস 20। কেন এরকম বসলো? তার কারণ হচ্ছে ব্যস্তানুপাতিক। মানেটা কি? যেটার ধারকত্ব কম সেখানে কি হবে? আমাদের বেশি ভোল্টেজ তৈরি হবে। এটা মনে রাখবে, কিন্তু খুবই ইজি। মানে কি? এটার ঘাড়ে এটা বসবে, এটার ঘাড়ে এটা বসবে। তাহলে কত হয়ে গেল এটা? দেখো, এটা হয়ে গেল 40 ইন্টু 60/80। তোমাদের এভাবেই ফিগার দিয়েছে, দেখো কেটে যাবে। তাহলে 40 দুগুণে 80 মানে 30 ভোল্ট। আর ভি অফ 60 মাইক্রোফ্যারাড কত হবে? বাকিটা হবে কত ছিল? টোটাল 40। তাহলে 40 মাইনাস 30 সমান 10 ভোল্ট। ব্যাস হয়ে গেল। তাহলে সমস্ত অঙ্কগুলো আশা করা যায় ক্লিয়ার হয়েছে। আমি বারবার বলছি, থিওরি ম্যাথ যাই হোক, আমি এখানে পুরো ডিরাইভ করে দেবো, যাতে তোমরা আলাদা করে একটা খাতা করে সেখানে এই সমস্ত জিনিসগুলো করে ফেলতে পারো। এবং এই যে তোমাদের করাচ্ছি এখন কি? ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থিরতড়িৎ, সেই ইউনিটের মধ্যে 2019-এর জিনিসটা আমি করে দিলাম। প্রত্যেকটা আলাদা করে ভিডিও থাকবে। এর পরের ভিডিওতে 2018 থাকবে, তারপরে 17, 16, যতটুকু পারি। বেশি পুরনো করে লাভ নেই, সেরকমই আমি তোমাদের করিয়ে দেবো। তোমরা প্লেলিস্ট থেকে সমস্ত জিনিসগুলো কিন্তু চেক করে নিতে পারবে। ক্লিয়ার? তাহলে এই ক্লাসটা এত অবধি থাকলো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। অল দ্য বেস্ট।